নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আজকে আমি এমন একজনের সঙ্গে রয়েছি যার হাতের রান্না আলিমুদ্দিনের শীর্ষ নেতাদের কাছে অতি প্রিয় ছিল। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি বিশিষ্ট নেত্রী এবং সমাজসেবী শ্রীমতী রমলা চক্রবর্তী। নমস্কার দিদি, কিউ ইন্ডিয়া বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কেমন আছেন? ঠিক আছে, চলছে। বর্তমান সময়ে লাস্ট কয়েকদিন ধরে বাম রাজনীতির যে টানাপোড়েন চলছে, তাতে আপনার মানসিক অবস্থা ঠিক কেমন? হ্যাঁ, খুবই একটা অস্থিরতা, অস্বস্তি, তার মধ্যে তো বেশি ছিলাম। সব পার্টির প্রায় সকলের মতনই একজন ভালো কমরেড, একজন সম্ভাবনাময় কমরেড, তার চলে যাওয়াটা সেটা নিঃসন্দেহে খুব একটা কষ্টের এবং দুঃখের কারণ। ফলে কি হয়েছে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না সে সম্পর্কে ওয়াকিবল হয়েছি ততক্ষণ পর্যন্ত সবার মতনই একটা অস্বস্তি থেকেছে। কোথাও কি মনে হয় যে প্রতিকুর রহমানের সিপিএম পার্টি থেকে চলে যাওয়াটা দলের বা সংগঠনের ক্ষতি হলো? দেখো, সাময়িকভাবে বা এটা ভাবা যে একটা ক্ষতি হলো, একজন ভালো কমরেড চলে যাওয়া তো ক্ষতি, কিন্তু পাশাপাশি ও যেভাবে গেল আর যেখানে গেল তাতে করে ক্ষতির যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা থাকলো না। যে আবেগ, ওর প্রতি যে ভালোবাসা, ওর প্রতি বোধহয় কোনো অবিচার হয়েছে, কারোর মনে সে কথাটা হতে পারে, এই সমস্ত ভেবে যারা কষ্ট পাচ্ছিলেন তাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। ফলে ক্ষতির থেকে বরং ও এই চলে যাওয়াটা যারা রইল তাদের কাছে একটা নতুন জিদ, একটা নতুন ভাবনা, একটা নতুন নিয়ে তারা আর কি এগোতে পারবে। যে কষ্টটা হয়েছিল সেটা উল্টে গেল। ভালোই হলো তাহলে বলতে চাইছেন? ভালো মন্দে বলবো না, যারা মনে করছে যে একজন ভালো কমরেডকে নিয়ে চলে যাওয়াতে সিপিএম এর একটা সাংঘাতিক করে ক্ষতি হয়ে গেল, এরকম ব্যাপারটা হয় না। সবসময় ক্ষতিটা পূরণ হয়ে যায়, শূন্যস্থান কখনো মানে একই জায়গায় খালি থাকে না, সব সময় সেটা পূর্ণ হয়ে যায়। এই যে হবে। শোনা যাচ্ছিল যে দীর্ঘ 4 মাস ধরে প্রতিকুল রহমান তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিল, তার মানে কি ভাঙনটা অনেকদিন আগেই ধরেছিল? দেখো, এগুলো তো সবেই এখন জানা যাচ্ছে, এগুলো তো আগে জানা যায়নি। এখন সে কথাটা সবাই আমরা ভাবতে পারছি, বুঝতে পারছি যে ওর ভিতরে একটা পরিবর্তন হয়েছিল, যে কোনো ভাবে হোক ও চলে গেছে ওদের সাথে, মনে মনে অনেক আগে ও চলে গেছে, না হলে পরে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত তো হতে পারে না। সেটা তো ঘটনাক্রম সেই কথাটা বলছে, বা তোমরা মিডিয়াই, তোমরাই সব খবর আনো, তোমরাই সব খবর দাও, তোমরাই এগুলো সব বলছো, কাজে সেই থেকে যা বোঝা যায়, জানা যায়। তবে এরকম হঠাৎ করে নিঃসন্দেহে এটা হয়নি, প্রক্রিয়াটা চলছিলই। তাহলে তো কোথাও একটা এরকম বলা যেতে পারে যখন যেদিন প্রতিকুল রহমান তৃণমূলের পতাকা হাতে নিলেন সেদিন একটা কথা বলেছিলেন যে আমার প্রধান লক্ষ্যই হচ্ছে বিজেপিকে হারানো, বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে। সেখানে কিন্তু একবারের জন্য সিপিএম এর কথা বলেনি। সেখানে কি তার কোথাও একটা মনে হচ্ছে বা দুর্বলতা রয়েছিল সিপিএম এর উপর কোনো কথা বলেনি? সিপিএম কে হারাবার কথা তো এখানে আসবে কি করে? সিপিএম তো শূন্য হয়েই আছে। সিপিএম শূন্য হয়ে আছে বলেই তো সিপিএম এর থেকে পাওয়া যাবে না কিছু বলে সে অন্য জায়গায় চলে গেল, এবং সেখানটাতে গিয়ে সে যেমন একদিকে তৃণমূলের আস্থাভাজন হওয়ার চেষ্টা করলো, তার কথার মধ্য দিয়ে আরো বেশি আস্থাভাজন হওয়ার চেষ্টা করলো বিজেপিকে আটকাবে। আর আমাদের রাজ্যে এখনো বহু মানুষ আছেন যারা বিজেপি বিরোধী, বিজেপির এই ধর্মান্ধতা, বিজেপির এই ধর্মীয় বিভাজন, এগুলো ঠিক মেনে নিতে পারছেন না। তারা যারা মনে করেন যে তৃণমূল বোধহয় ধর্ম করে না, তারা ভুলে যায় যে তৃণমূল
এরা যদি অযোধ্যার রাম মন্দির করে, তৃণমূল দীঘায় জগন্নাথ মন্দির করে, দুর্গাঙ্গন তৈরি করে, তৃণমূল সবচাইতে বড় এ তৈরি করবে শিলিগুড়িতে। তা এই যে এটাকে যারা কিছু মনে করে না, তারা মনে করে যে বিজেপিকে ঠেকাতে তো সিপিএমরা বামপন্থীরা শূন্য হয়ে গেছে, তাহলে পরে দেখি তৃণমূলকে ভোটটা দিয়ে অন্তত বিজেপিকে তো আটকাই। এই যে ভ্রান্ত ধারণা, যে ভ্রান্ত ধারণা গত নির্বাচনগুলোতে প্রতিফলিত হয়েছে, বহু বাম মনস্ক মানুষও তারা এই তৃণমূলকে বা বিজেপিকে আটকাবার জন্য তারা তৃণমূলকে বেছে নিয়েছে। এই যে একটা ভয়ানক বিপদ, একটা মানুষকে বোকা বানাবার যে প্রক্রিয়াটা, ও সেটাই করেছে, সেই কথাটাই বলেছে যে বিজেপিকে হারাবার জন্য আমি তৃণমূলে যাচ্ছি। কিছু মানুষ তাতে মনে করবে, বা দেখো তো, ও তো বিজেপিকে হারাতে চায়, এই রকম ধরনের ক্যামোফ্লেক্স করার বিষয় আর কি। এখন যেটা হচ্ছে, প্রতিকুর রহমান যখন দল চেঞ্জ করলেন, তারপরে উনি সেলিম মানে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, এদিকে মোহাম্মদ সেলিম প্রতিকুর রহমান বা বাম নেতা যারা আছেন তারা প্রতিকুরের এগেইনস্টে কথা বলছে। কোনটা ঠিক মনে হয় আপনার? দুজনে দুজনকে দোষী করছে না, পার্টির থেকে তো ওকে সেই দোষী করা হয়নি। ও কথা বলতে চাইনি, ও কথা বলতে চাইনি। আমি যতদূর জানি, আমি প্রতিদিনের প্রতি খবর এখন রাখতে পারি না, কিন্তু আমি কমরেডদের কাছ থেকে খবরাখবর নিয়ে বা আমাদের পার্টির যা বক্তব্য তার থেকে যেটা বুঝেছি, সেখানটাতে তো পরিষ্কার যে ও গত 2-3 মাস ধরে কারোর সাথে যোগাযোগই রাখতে চায়নি। কমরেড সুজন চক্রবর্তী বারবার ওর বাড়ি যাবে শুনে ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, ও কারোর ফোন ধরছে না বা কথা বলছে না। ন্যাচারালি ওর সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে কথা বলবে? উনি বলছেন নাকি কেউ দলের থেকে কেউ ওনার সঙ্গে যোগাযোগই করেনি, অনেকবার কথা বলতে চেয়েছেন, কেউ কথাই বলেনি ওনার সাথে। দেখো, এগুলো এখন ছলের কোনো অভাব নেই বলে এগুলো কিছু বলতে হয় বলে চলে যাচ্ছে। আমাদের পার্টিতে কথা বলতে চাই, কথা বলা যায় না এরকম তো নয়। ওর প্রাণের বন্ধুরা ছিল সব, যারা একসাথে পথ চলেছে এতকাল। সৃজন তার সাথে কথা বলতে পারতো, তাকে ওর মনের কথাটা বলতে পারতো, অনেকেই ও তার মনের কথা বলতে পারতো। সেটা তো সেসব তো কিছু করেনি। এখন দেখো চলে গেছে, ও নানান রকমের বিষয় ও বলবে, আবার ওকে দিয়ে বলানো হবে। ওকে দিয়ে তো শুনলাম সবই আইপ্যাড, যা নির্দিষ্ট পথে ও চলছে। কাজে আমার মনে হয় এই ব্যাপারটাকে নিয়ে আর যেমন ভাববার আমাদেরও কিছু নেই, তেমনি মিডিয়া ভেবেছিল যে একটা যতটা ঝড় তুলতে পারবে, মিডিয়াও কিন্তু সেই ঝড় তুলতে পারেনি, তাই না? একটু অন্যরকম জিজ্ঞেস করি, যে সামনেই ভোট, বামেরা নতুন করে কি পদক্ষেপ নিচ্ছে যে এবার যেন অন্তত শূন্য না? দেখো, জিতবার জন্য তো সবাই লড়াই করে, কিন্তু আদর্শকে বিসর্জন দিয়ে নয়। কাজে আমাদের ইস্তেহার তৈরি হয়েছে, আমরা পরিষ্কারভাবে মানুষের তাদের যে প্রধান সমস্যাগুলো ধর্ম নিয়ে নয়, আমরা মানুষের রুটি রুজির কথা, চাকরির কথা, দোলের কথা নয়, তাদেরকে আমরা এই যে বিভিন্ন রকমের অনুদানের কথা নয়। অনুদান তো অনুদান নয়, অনুদানও তার অধিকার, সে পায় সেটাকে। আমার দেওয়া অর্থই আমাকে ফেরত দিচ্ছে, কিন্তু একটা অনুদান দিয়ে তো একটা জাতির মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছে। এই অনুদান নিয়ে কি একটা সমাজ গড়ে উঠতে পারে অনুদানের উপর নির্ভর করে? কাজে সেই খাতটাতে চাকরির জন্য যে ব্যবস্থা, তার শিল্প তৈরি করা, বাণিজ্য শিল্প নতুন করে সেগুলো করা, শিক্ষাকে শেষ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা চাকরি চুরি থেকে আজকে স্কুলগুলোতে ছাত্র নেই, ছাত্র থাকলে টিচার নেই, এই সমস্ত জায়গায় যে অরাজকতা চলছে, দুর্নীতি, স্বজন পোষণ, এই লুটে খাওয়া বা তোলাবাজি, এই সমস্ত কিছুকে বন্ধ করে মানুষের সমস্যা, মানুষের যে মৌলিক সমস্যা আছে, মৌলিক দাবি আছে, তার মানে বেঁচে থাকার অধিকার, তার কথা বলার গণতান্ত্রিক অধিকার, সেটাকে সুরক্ষিত রাখা, তার চাকরি, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, তার বাসস্থান, এই যে মৌলিক বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। এদের কম্পিটিশন চলে ধর্ম নিয়ে, এদের কম্পিটিশন চলে মন্দির নিয়ে, এদের কম্পিটিশন চলে কে হিন্দু রাজ্য করবে আর কে সংখ্যালঘুর ভোট কাটবে তাই নিয়ে।
কিন্তু মানুষ, সাধারণ মানুষ যাতাকলে পিষ্ট হচ্ছে। তরুণ সমাজ, তার কোনো ভবিষ্যৎ নেই। যুব সমাজ, তার দুটো হাতে এত শক্তি, সেই শক্তি সে যে তৈরি করার মধ্যে কিছু সৃষ্টি করার কাজে লাগাবে, তা সে পারছে না। মেয়েরা, তাদের তো কোনো সমান অধিকার তো দূরের কথা, তাদের তো অধিকার নেই। আর তারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের প্রতি বিক্রি হয়ে যাচ্ছে, তাদেরকে পাচার করা হচ্ছে, শিশু পাচার। এই যে একটা সমাজ চলছে আমাদের এখন, এর থেকে মুক্তি পাওয়া যাবে কিসে? সেই কথাটাই তো আমাদের পার্টি তার ইস্তাহারে এবং আমরা নির্বাচনী প্রচারে মানুষের সামনে তুলে ধরতে চাই। যে ধর্ম নয়, পেটে ভাত চাই, চাকরি চাই, মন্দির মসজিদ নয়, সে পরে হবে, যারটা সে করুক। কিন্তু এই দিয়ে ভুলিয়ে নিয়ে আমার আসল সমস্যার থেকে দৃষ্টি সরিয়ে দিতে যারা এই নির্বাচনকে সামনে রেখে, সব তো তাই হচ্ছে, সবটাকে তাই হচ্ছে, মানুষকে কি করে বিভ্রান্ত করবে। আমরা মানুষের পাশে আছি, ছিলাম, থাকবো। ওই আরজি করের আমার যে বাবা মা, আমাদের সেই মেয়েটির, তার আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না। তার যারা তার প্রতি তাকে খুন করলো, ধর্ষণ করলো, এত বড় অন্যায়, এত বড় দুর্নীতি আরজি করে, সব কিছুকে এরা ভুলিয়ে দিচ্ছে। তো আমরা মানুষকে সেই কথাটা বলছি যে এটা ভুলো না, আর তোমার হকের লড়াই তুমি লড়াই করে বার করো। আজ পরিযায়ী শ্রমিকরা কি অবস্থা হচ্ছে, তারা আজকে মাতৃভাষা ছেড়ে সবাই যে রাজ্যে যাচ্ছে সেই রাজ্যে ভাষা শেখার চেষ্টা করছে। আর এখানে আমরা মাতৃভাষা দিবস পালন করছি। আমার মায়ের ভাষাটাকে রক্ষা করার দায়িত্ব শুধু আমারই তো না, রাষ্ট্রের, সমাজের, সরকারের, তাদের দায়িত্ব নেই আমার ভাষাটাকে রক্ষা করার। আজকে তার চাকরি যদি আজকে সে আমার এই রাজ্যে পেত, তাহলে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে উড়িষ্যা বা চেন্নাইতে গিয়ে তাকে মৃত্যুর মুখে পড়তে হয় না, বা তাকে হেনস্থার মুখে পড়তে হয় না। এই সামগ্রিক যে অবস্থাটা চলছে, তার বিরুদ্ধে বিকল্প কথা, সেই বিকল্প কি ব্যবস্থা হতে পারে, সেটাকে নিয়েই আমাদের পার্টি বা বামফ্রন্ট এই নির্বাচনী মুখোমুখি হচ্ছে। আশা করি মানুষ, অসহায় মানুষরা, তারা কম বোঝে তা নয়, মানুষ তারা এটা বুঝবেন যে সাময়িক একটা অনুদান দিয়ে, সাময়িক একটা ডোল দিয়ে, 1000-1500 টাকা দিয়ে আজকে দেখবেন যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আমি দেখছি ব্যানারগুলো থাকছে, অনুদান নয়, চাকরি চাই। এই রাস্তায় যারা বছরের পর বছরে যে পড়ে রয়েছে, যে শিক্ষকরা বিভিন্ন এর ক্ষেত্রে রয়েছে, তারা যে কি ভবিষ্যৎ তাদের, তারা ভাববে না সে কথা একবার? তারা ভাববে না যে এই চোর গুলো যা জেল খেটে খেটে এক একজন এসছে, আজকে তাদেরকে এক একটা দায়িত্ব দিয়ে রেখে দিচ্ছে, আবার এই চোরেরা তাদেরকে নিয়ে আসতে চাইবে? মানুষ মনে হয় থেকে শেখে, তো যদি ভোটটা দিতে পারে, নিজের ভোটটা নিজে, যা চক্রান্ত চলছে, যা এসআইআর নিয়ে জলঘোলা করছে, সমস্তটাই তো যার যার ভোটটাকে দখল করার জন্য। লেফট ভোট, ডেথ ভোট, আর এই সমস্ত ভোটের কারচুপি করে যেখানটাতে ভোট দিতে না দেওয়া, বেশিরভাগ ক্ষেত্রে ভোট দিতে পারে না। যেমন এই বিধাননগরের মতন এরকম একেবারে সাংঘাতিক, কি বলবো তোমার, এগিয়ে আসা, সবাই তো বিধাননগরকে সল্টলেক একটা চিহ্নিত জায়গা, যে এখানে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ, সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষক থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ এখানে থাকে। এরাই ভোট দিতে পারে না ঠিক মতন করে, তাহলে গ্রাম বাংলায় কি হয়, দিনাজপুরে, জলপাইগুড়ি, এইসব জায়গায় কি হয়, বা আমাদের যে সমস্ত গ্রামাঞ্চল আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে হুগলি, হাওড়া, সহজ অনুমেয়। মানুষ যদি নিজের ভোটটা দিতে পারে, তাহলে তার ফলটা অন্যরকম নিশ্চয়ই হবে। সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে সিপিএম তো ভোটের সময় বুথ এজেন্টই দিতে পারে না, লড়বে। বহু জায়গায় যে অত্যাচার, যে সন্ত্রাস ওরা করে এবং সারা বছর ধরে করে চলে, যে একটা মিছিলে যেতে মানুষ ভয় পায়, একটা ওদের অন্যায় দেখলেও চুপ করে থাকে, কথা বলতে ভয় পায়, যে তাহলে সে বাড়িতে থাকতে পারবে না, তাহলে তাকে তোলা দিতে হবে, জরিমানা ধরবে, সেটা দিতে হবে, তার ঘরে মেয়ে সন্তান আছে,
তাকে রাস্তায় তাকে বা ধর্ষণ করবে, এই ভয়তে বহু মানুষ চুপ করে থাকে। তাই তারা যখন সুযোগ পাবে তার উত্তরটা তারা নিশ্চয়ই দেবে। যদি ভোট মেশিনে কারচুপি না করে, যদি ভোটটা দিতে দেয়, যদি মস্তানরা এসে বুকে বন্দুক ঠেকিয়ে ভোটগুলোতে টিপে দিয়ে না চলে যায়, অথবা ভোট বাক্স শুদ্ধ তারা নিয়ে চলে যায়, এ তো কম ঘটনা নয়। মানুষ যদি সুস্থভাবে তার নিজের ভোট নিজে দিতে পারে তাহলে বিপদ আছে ওদের এবার। আর সেই বিপদটা আছে এটা বুঝতে পারছে বলেই আজকে এত রকমের আতঙ্ক, এত রকমের শঙ্কিত ওরা। আর নিজেরা যত শঙ্কিত তত ওরা আক্রমণের চেষ্টা করছে নানাভাবে। কারণ ওরা তো শুধু নিজেরা এক একটা দল না, ওদের সাথে মিডিয়াগুলো আছে। তোমরা থাকো ওদের সাথে। রাজা যত বলে পারিষদ দল বলে তার শতগুণ। তাই ওদের গুণপনা ব্যাখ্যা করা আর সিপিএম শূন্য এই কথাটাকে উচ্চারিত করার মধ্য দিয়ে মানুষকে প্রভাবিত করার যে প্রচেষ্টা, একেবারে কেন্দ্র থেকে রাজ্য, এদের যে রাজ্য এবং কেন্দ্র বিজেপি এবং তৃণমূল, তাদের যে নিজেদের মধ্যে সেটিং আন্ডারস্ট্যান্ডিং যা বারে বারে দেখা যাচ্ছে, মানুষ এগুলি বোঝে। মানুষ বোঝে না যে ইডি যখন এতে গেল এর আইপ্যাকের, সেই সময়কালে ইডি পরিষ্কার বলল যে সব ফাইলপত্র নিয়ে চলে গেছে। সেটিং করতে দিল্লি গিয়ে সেখানটাতে বলে এলো যে না, ইডির কাছে কথা বলে সবকিছু করে এসেছি। ভাইপোর তো অবস্থা সবাই আমরা জানি যে যখনই এখানে কোনো সমস্যা হয় তখনই ওখানে। সবচেয়ে কষ্ট হয় আমার বিজেপির নিচের তলে যারা সত্যিকারের পরিশ্রম করছে, যারা সত্যিকার মনে করছে যে তারা এবার এখানে একটা সরকার তৈরি করবে, তারা অমুককে সরাবে তমুককে সরাবে, তারা বোঝে না যে ওরা যত লড়াইটা করুক আসল জায়গাটা ঠিক হয়ে আছে ওখানটাতে। যারা যারা আছেন বসে আর এখানটায় যারা বসে আছেন তাদের মধ্যে সব ঠিক হয়ে আছে। এরা সমস্ত গুটির মতন এদার ওদার ঘুরছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা মানুষ যত বুঝতে পারবে, আমরাও বোঝাবার চেষ্টা করব। যদি একটু মিডিয়া সে ব্যাপারে সাহায্য করতো, তারা করে না। তারা যদি করতো তাহলে অবস্থাটা অনেক অন্যরকম হতে পারতো। সর্বোপরি শেষ জিজ্ঞেস করবো, সাধারণ মানুষের জন্য আগামী দিনে ভোটের জন্য কি বলবেন? এটাই বলবো যে নিজের অধিকার, নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের বাঁচার অধিকার, নিজের সন্তান সন্ততি, তাদের শিক্ষা, তাদের ভবিষ্যৎ, সেই সমস্ত কিছুকে নিশ্চিন্ত করার জন্য বামফ্রন্টের যে বিকল্প নীতি, বামফ্রন্ট যে বিকল্প ব্যবস্থার কথা বলছে তার পক্ষে থাকুন। আপনারা একবার তাদেরকে নির্বাচিত করে দেখুন, নিজেরা নিজেদের বুকে হাত দিয়ে বলুন যে যারা 34 বছর আগের বামফ্রন্ট সরকারকে দেখেছেন, যারা 11-14 বছর আগে বামফ্রন্ট সরকারকে দেখেছেন, যারা 34 বছর ধরে সেই বামফ্রন্ট সরকারের আবহাওয়ার মধ্যে রয়েছেন, তারা একবার তুলনা করে দেখুন যে হয়তো বামফ্রন্ট তার সব সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু আজকের যে অবস্থায়, আজকের পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে শুরু করে আজকের সারা পশ্চিম বাংলায় যতটুকু উন্নয়ন হয়েছে, সে একটা ফ্লাইওভার তৈরি করা থেকে শুরু করে, একটা রাস্তা থেকে শুরু করে, যেখানে যা কিছু উন্নয়ন হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা, কলেজ থেকে শুরু করে মেয়েদের তাদেরকে কাজের যে ব্যবস্থা, স্বনির্ভর গোষ্ঠী, এর এক একটা নাম দিয়ে নতুন করে করছে। এদের সমস্ত কিছু হচ্ছে বামফ্রন্ট সরকারের তার সময়কার তার পরিকল্পনা সেইভাবে তৈরি করা। সব আজকে এরা শুধু সাদা নীল রং করে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। তা মানুষ কি এত বোকা? তারা দেখছেন না যে বামফ্রন্ট সরকার যেভাবে শিল্প তৈরি করতে চেয়েছিল সব শিল্পগুলিকে নষ্ট করে দিল। আজকে সিঙ্গুর চোখের সামনে, নন্দীগ্রাম চোখের সামনে। আজকে আফসোস করছে তারা। আজকে বিজেপি বলছে সিঙ্গুরের জন্য তারা দায়ী করছে বা তৃণমূলকে। তাকে সেদিন তারা কি করেছে? কাজে এই বিষয়গুলো, এই বাইনারিগুলোকে মানুষকে বোঝাবার কাজ আমাদের করতে হবে। আমি মানুষকে তাই বলবো যে আসুন, আপনারা ভুল ত্রুটি, রাগ, অভিমান যদি যাই থাকুক না কেন, সেইগুলো যা আছে সেগুলো ভুলে গিয়ে বাঁচার জন্য নিজের জীবন তো কেটে গেল, সন্তান যাতে ঠিকমতো থাকতে পারে, আপনার মেয়েটা তাকে যাতে ধর্ষিত হতে না হয়, বিক্রি হয়ে অন্য রাজ্যে চলে যেতে না হয়, আপনি সেইটার জন্য অন্তত এবং একটু শিল্প, একটু কলকারখানা, পরিযায়ী শ্রমিক হয়ে আপনার সন্তানকে বাইরে পিটিয়ে কেউ মেরে না ফেলতে পারে, তার জন্য
অন্তত নিজের রাজ্যে নিজের ব্যবস্থা খুদকুড়ো খেয়েও যদি আমি বেঁচে থাকতে পারি, সেই ব্যবস্থাটার জন্য বিকল্প নীতির প্রতি আপনারা আস্থা রাখুন, বামফ্রন্টকে আপনারা জয়যুক্ত করুন, এই কথাই বলবো। অনেক ধন্যবাদ দিদি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা। নমস্কার।